গোটা দেশে লোকসভা নির্বাচন 7 দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামীকাল রেজাল্ট কি হয় যখন তার কাউন্টডাউন চলছে, তখন এরই মধ্যে রীতিমতো লোকসভা নির্বাচনের মধ্যেই উত্তর পূর্বে দুটি রাজ্য অরুণাচল প্রদেশ এবং সিকিম, যেখানে বিধানসভা নির্বাচনের ফল, আর এই বিধানসভা নির্বাচনের ফল বেরিয়েছে গতকাল রবিবার 2রা জুন, এবং এই ফল কিন্তু রীতিমতো একেবারে তাক লাগিয়ে দিয়েছে। কারণ অরুণাচল রীতিমতো গেরুয়া ঝড়, আর এই গেরুয়া ঝড় এবং যেভাবে যদি একটু মনে রাখি আমরা 2019-এও সেখানেও কিন্তু এই 7টি আসনের মধ্যে 41টিতে জয় পেয়েছিল গেরুয়া শিবির। আবারও পদ্মঝড়, অরুণাচলে গেরুয়া ঝড় কিসের ইঙ্গিত দিচ্ছে? কোথাও কি সরাসরি চীনকে বার্তা, চীনকে আরো একটা কোথাও জোরালো ধাক্কা দিতে চলেছে ভারত? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। নজর রাখবো একটি প্রতিবেদনে। অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে চমকপ্রদ ফল করেছে বিজেপি। আগামী 4 তারিখ লোকসভা নির্বাচনের ফলাফলে গেরুয়া ঝড়ের যে পূর্বাভাস বুথ ফেরত সমীক্ষাগুলো দিয়েছে, তার আগে গেরুয়া ঝড় উঠল চীন লাগোয়া অরুণাচল প্রদেশে। 60 আসন বিশিষ্ট অরুণাচল প্রদেশ বিধানসভায় 46টি গিয়েছে পদ্ম শিবিরের ঝুলিতে। লোকসভা ভোটের ফল বেরোনোর আগে অরুণাচল প্রদেশের এই বিপুল জয় স্বভাবতই উজ্জীবিত গেরুয়া শিবির। ইতিমধ্যেই একাধিক বুথ ফেরত সমীক্ষায় কেন্দ্রে তৃতীয়বারের জন্য মোদী সরকার ক্ষমতায় ফিরছে বলে আভাস দেওয়া হয়েছে। এই আবহে অরুণাচলে বিজেপির এই বিপুল জয় মাথা ব্যথার কারণ হতে পারে পড়শি দেশ চীনের, বলছে ওয়াকিবহাল মহল। এর আগে একাধিকবার অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গায় চীনের আগ্রাসন লক্ষ্য করা গিয়েছে। প্রসঙ্গত 1962-র ভারত চীন যুদ্ধের সময় লাদাখের আকসাই চীনের এক বিস্তীর্ণ এলাকা ভারতের হাতছাড়া হয়। তারপর একাধিকবার চীনা চোখ রাঙানির সাক্ষী থেকেছে ভারত। অরুণাচল সহ ভারতের একাধিক জায়গা তাদের ভূখণ্ড বলে প্রায়শই দাবি করে থাকে চীন। তবে কেন্দ্রে মোদী সরকার আসীন হওয়ার পর থেকেই বেজিংকে চোখে চোখ রেখে জবাব দিতে শুরু করে নয়াদিল্লি। এই সরকারের আমলে এই আলাপ আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার দিকে নজর দেওয়া হয়েছে। তবে এর পাশাপাশি দেশের অখণ্ডতার প্রশ্নে সরকার যে কোনো রকম আপোষ করবে না, বেজিংকে সেই বার্তাও দেওয়া হয়েছে নয়াদিল্লির তরফে। ভারত সব দেশের সঙ্গেই সুসম্পর্ক চায়, কিন্তু এদেশে কেউ আগ্রাসন করলে তার যে যথাযোগ্য জবাব দেওয়া হবে সেই বার্তাও দিয়েছে মোদী সরকার। গালওয়ান থেকে শুরু থেকে যে কোনো চীনা আগ্রাসনেরই কড়া জবাব দিয়েছে ভারত। পড়শি দেশের চোখ রাঙানিকে যে ভারত আর মেনে নেবে না, তা ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছে নয়াদিল্লি। এই প্রেক্ষিতে অরুণাচল প্রদেশে বিজেপির বারংবার জয় পাওয়া চীনের কাছে একটা বড় সড়ো ধাক্কা বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। অরুণাচল প্রদেশের মানুষ যে চীনের এই আগ্রাসনকে কোনোভাবেই মেনে নেবে না, তার বার্তাও এই নির্বাচনের মাধ্যমে তারা দিয়েছে। অরুণাচল প্রদেশ যে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং সে রাজ্যের মানুষ চীনের পাতা ফাঁদে পা রাখতে বিন্দুমাত্র আগ্রহী নয়, তা পদ্ম শিবিরের এই বিপুল জয়ের মধ্যে দিয়ে আরও একবার স্পষ্ট হলো। বেজিং যতই অরুণাচল নিয়ে আসর গরম করার চেষ্টা করুক না কেন, এই ইস্যুতে যে চিরে ভিজবে না তা এক প্রকার নিশ্চিত। অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের এই ফলাফল পড়শি দেশের আগ্রাসন নীতির বিরুদ্ধে একটা কড়া জবাব বলেই মনে করছে কূটনৈতিক মহল। ক্যালকাটা নিউজ। একদিকে অরুণাচলে গেরুয়া ঝড়, তবে এই গেরুয়া ঝড় কোথাও গিয়ে শর্মিষ্ঠা চীনের কাছে একটা বড় ধাক্কা হতে চলেছে। তার কারণ এর আগে একাধিকবার চীনের আগ্রাসনের শিকার হচ্ছে ভারত, তাদের চোখ রাঙানির শিকার হচ্ছে, এবং চীন বারংবার একটা বিষয় দাবি করেছে, ভারত সহ বেশ কিছু ভূখণ্ড নাকি তাদের অধীনে। এবং নরেন্দ্র মোদী তিনি ক্ষমতায় আসার পর একেবারে বেজিংকে কড়া ভাষায় বলেছিলেন যে আগ্রাসন নীতি কিন্তু চলবে না। এবং এই যে একদমই তাই। এবং সব থেকে বড় কথা, লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরোনোর আগে অরুণাচল এবং সিকিমে অর্থাৎ উত্তর পূর্বের এই দুটি রাজ্যের যে ফল অন্তত সামনে এসেছে গতকাল, তাতে কিন্তু বেশ কিছুটা চাপে রেখেছে বেজিংকে ভারত, বলতেই হয়। আমরা গোটা বিষয় নিয়ে আলোচনার জন্য চলে যাওয়ার চেষ্টা করবো। চলো মাসুমা, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথি, আজকের আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিশেষজ্ঞ দেবাশিস নন্দী রয়েছেন আমাদের সঙ্গে আজকের 0 আওয়ারে। দেবাশিস বাবু, স্বাগত জানাচ্ছি আজকে আমরা দুজন আপনাকে। এবং আজকের যে বিষয়টা, গতকালই আমরা যেরকম কথা বলছিলাম, গত বেশ কয়েকদিন ধরে কথা বলছিলাম যে একদিকে গতকাল আমরা দেখলাম পাকিস্তানকে একটা বড় সড়ো বার্তা, আজকে আমরা কথা বলছি গতকালের যে বিধানসভা নির্বাচনের দুটি ফল, একেবারে চীনকে বেশ কড়া চাপে রাখতে চলেছে ভারত। শুধু তাই নয়, লোকসভা নির্বাচনের আগে এবং অর্থনৈতিকভাবে মেকিং ইন্ডিয়া রীতিমতো কি কোথাও চীনকে আরো অনেক বেশি কোণঠাসা করতে পারে?
দেখুন, মানে অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব তো অবশ্যই বিদেশ নীতিতে প্রতিফলিত হয়, এটা খুব সত্যি কথা। এবং অরুণাচল প্রদেশে মানে পরপর বেশ কয়েকবার এই বিজেপি জয়লাভ করেছে। এটার সাথে হয়তো আপনারা জানতে চাইছেন কি চীনের সাথে আমাদের যে নীতি বা আমাদের যে সিকিউরিটি তার কি সম্পর্ক। এর উত্তর আমি বলবো যে অবশ্যই একটি স্থায়ী সরকার যখন থাকে, প্রতিষ্ঠিত হয়, সেখানে একটি শক্তিশালী বিদেশ নীতি রূপায়ণ করা এবং প্রয়োগ করা খুব সম্ভব হয়। সেখানে অরুণাচল প্রদেশ এমন একটা সেন্সিটিভ জায়গা, অর্থাৎ সেখানে আমরা যদি জন্মলগ্ন থেকে দেখি 1972 সালের আগে পর্যন্ত এটা নেফা নামে পরিচিত ছিল। পরবর্তীকালে যখন অরুণাচল প্রদেশ নামাঙ্কিত হলো এবং তার আগে এবং পরে দুটো পর্যায়ে আমরা দেখতে পাই, সেখানে চীনের যে আগ্রাসন, অর্থাৎ বিশেষ করে তাওয়াং যে অঞ্চলটি রয়েছে ডিস্ট্রিক্ট, সেখানে চীনের যে সীমানার দখলদারি, ভারতের সীমানা দখলদারি করা, এবং ভারত বিভিন্ন সময় তার জবাবও দিয়েছিল। এবং 2020 যে গালওয়ান ইনসিডেন্ট হয়েছে তার পরবর্তীকালে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় ভারত স্পষ্ট বার্তা দিয়েছে যে ভারতের কোনো ভূখণ্ডই চীনের অধীনে থাকবে না, আমরা সেগুলো পুনরুদ্ধার করব। এবং এই তাওয়াং নিয়ে চীনের যে বিশেষ উৎসাহ, তার অনেকগুলো কারণ রয়েছে। কারণ প্রথমত যে তাওয়াংয়ের স্ট্র্যাটেজিক পজিশন, একদিকে ভুটান, একদিকে টিবেট রয়েছে, এবং সেই চীন চাইছে যদি তাওয়াংকে দখল করা যায় তাহলে ভুটানের সাথে ডিরেক্ট কানেক্টিভিটি করা যাবে। এবং তিব্বত যেহেতু চীনের অবিচ্ছেদ্য অঙ্গ বলে চীন দাবি করে 1959 সালের পর থেকে, সেহেতু সেই তিব্বতের যে লামা, দলাই লামা, তিনি পালিয়ে ভারতে এসেছিলেন 1959 সালে। তখন এই সেকেন্ড যে লার্জেস্ট বুদ্ধিস্ট মনাস্ট্রি রয়েছে তাওয়াংয়ে তিনি আশ্রয় নিয়েছিলেন। এবং চীন যেহেতু মনে করে এটা তাদের একটা বড় পরাজয়, দলাই লামা পালিয়ে ভারতে এসে ভারত আশ্রয় নিয়েছেন, সুতরাং এই তাওয়াংয়ে তারা বলছেন যে হিস্টোরিক্যালি তাওয়াংয়ের সাথে তিব্বতের একটা যোগ ছিল বুদ্ধিজমের মাধ্যমে, সুতরাং এটা তাদের একটা অংশ, এটা ক্লেম করার চেষ্টা করে। সুতরাং চীনের একটা বিদেশিদের একটা বড় দিক হচ্ছে এক্সপেনশনিস্ট পলিসি, এটা আমরা জানি। 1960-এর দশকের প্রথম দুবার যুদ্ধ ভারতের সাথে তিব্বতের অধিগ্রহণ, মঙ্গোলিয়ার বিস্তীর্ণ অংশ অধিগ্রহণ, এখন তাইওয়ানকে অধিগ্রহণ করছে। সুতরাং ভারতও প্রত্যুত্তরে জবাব দিতে চাইছে যে চীনের এই অপ্রতিরোধ, এই এক্সপেনশনিস্ট পলিসি ভারত মেনে নেবে না। কারণ 1960-এর দশকের যে ভারত, তার যে ডিফেন্স সিস্টেম আর 2024-এর ভারতের ডিফেন্স সিস্টেম এক নয়। এবং ভারত যেহেতু একটি সুপার পাওয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছে, সুতরাং এই অঞ্চলে, দক্ষিণ এশিয়া অঞ্চলে যেমন পাকিস্তানকে বার্তা দিচ্ছে শক্তিশালী ডিফেন্স সিস্টেমের মধ্য দিয়ে। এবং তাহলে দেবাশিস বাবু, যেটা আপনি অন্তত বলছেন সেখান থেকে একটা বিষয় কি এটা উঠে আসতে পারে? কারণ আমরা দেখলাম শুধু তো 2024 নয়, 2019, অর্থাৎ চীন বা বেজিংকে বারবার লক্ষ্য করা গিয়েছে এই অরুণাচল নিয়ে বারবার আসর গরম করা, তারা নানাবিধ প্রচেষ্টা চালিয়েছেন। সঙ্গে তো গালওয়ান উপত্যকা রয়েছে, সেখানেও কড়া জবাব, মুতোর জবাব দিয়েছে ভারত। এবং এর আগের জয়, বারবার গেরুয়া ঝড়, পদ্ম ঝড়, এটাই কি অনেকটা বেশি বাড়তি অ্যাডভান্টেজ দিবে ভারতকে, যা চীন পড়শি দেশের কাছে অত্যন্ত মাথা ব্যথা বলে মনে করছেন আপনি? দেখুন, আমি অভ্যন্তরীণ রাজনীতির ব্যাপারটা বলতে পারবো না। আমি যেটা বলতে পারি যে কোনো রাজ্য যদি অন্য কোনো দেশের সাথে সীমানা শেয়ার করে এবং সেখানে যদি স্ট্রং গভর্নমেন্ট হয়, সেখানে অবশ্যই বিদেশ নীতি পরিচালনা করার পক্ষে সুবিধা হয়। যেটা আমাদের সাথে বাংলাদেশের ক্ষেত্রে একটা সমস্যা, যেহেতু তিস্তার ড্যাম চুক্তি করতে পারছে না পশ্চিমবঙ্গে একটি সরকার, আর কেন্দ্রে একটি সরকার তিস্তার ড্যাম চুক্তি বাস্তবিত করছে না। কিন্তু অরুণাচলের ক্ষেত্রে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে ওখানকার যে বিজেপি সরকার যদি থাকে এবং সে কেন্দ্রীয় বিজেপি সরকার আসে, তাহলে এই বিদেশ নীতির ক্ষেত্রে সিদ্ধান্ত প্রক্রিয়া, অর্থাৎ সেখানে নিরাপত্তা বা গালওয়ান সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সুবিধা হবে। এখন যেটা এতদিন সমস্যা ছিল সেটা আমরা দেখেছি যে চীনের যে মদতপুষ্ট বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠী রয়েছে অরুণাচলে, সেটা হচ্ছে NLCT, TLNLT, তারপরে NSCNK, এরা চীনের দ্বারা আর্থিকভাবে মদত পেত এবং অস্ত্র পেত। সুতরাং এই অরুণাচল প্রদেশের এই জঙ্গি গোষ্ঠীগুলোর উপর চরম ব্যবস্থা নিতে পারবে। তবে দেবাশিস বাবু, এখান থেকে আরো একটা বিষয়, নরেন্দ্র মোদী তিনি ক্ষমতায় আসার পর বারংবার চীন এবং ভারতের সম্পর্ক সুদৃঢ় করার চেষ্টা করেছেন। এই যে বারংবার অরুণাচলে গেরুয়া ঝড়, এটা কোথাও গিয়ে চীনের কাছে একটা বড় ধাক্কা তো বলা চলে। সেক্ষেত্রে চীন কি সমঝে যাবে নাকি পাল্টা প্রতিরোধ করতে পারে? যদি প্রতিরোধ করে, সেক্ষেত্রে অর্থনৈতিক প্রভাব কতটা এফেক্ট করবে সেদিকে? হ্যাঁ, 2014 অনওয়ার্ডস আমরা যদি দেখি, 2024 পর্যন্ত 10 বছরে অনেকবার নেগোসিয়েশন হয়েছে ভারতের সাথে চীনের সীমানা সংক্রান্ত
সমস্যা সমাধানের জন্য, পাশাপাশি সেটা চীনে হয়েছে, ভারতে হয়েছে। ভারত আলোচনার জন্য উন্মুক্ত আহ্বান জানিয়েছিল চীনকে, কিন্তু চীনের সমস্যা হচ্ছে এটা, বারবার আলোচনা টেবিলে বসা সত্ত্বেও যখন এই আলোচনা শেষ হয়ে যায় তার কিছুদিন পরে সীমানায় অ্যাটাক করে। অর্থাৎ চীনের যে নীতি সেটা ভারত বুঝে গিয়েছে। অর্থাৎ চীনের সাথে একদিকে নেগোসিয়েশন চলবে, আরেকদিকে কিন্তু চীনকে আমরা প্রতিরোধ করব, কারণ চীন আক্রমণের নীতি থেকে সরে আসবে না। সুতরাং ভারত যেটা করছে শক্তিশালী ডিফেন্স সিস্টেমের মাধ্যমে এবং কূটনৈতিকভাবে চীনকে বার্তা দেওয়ার মাধ্যমে এটা সুনিশ্চিত করবে যে ভারতের টেরিটরিতে চীনের আগ্রাসন সহ্য করা হবে না। এবং এই উপলক্ষে ভারত মানে যেটা আপনি বলতে চাই অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব কি পড়বে, অবশ্যই দেখুন চীনের দরকার ভারতকে, ভারতের একটা বিশাল বাজার রয়েছে। চীন যতই আস্ফোলন করুক না কেন, অর্থাৎ ভারতের সাথে ওয়ার্কিং রিলেশনশিপটা রাখবে ভারতের বাজার হারানোর ভয়ে। সুতরাং ভারত এটা বুঝে গেছে তার কি পোটেনশিয়ালিটিস রয়েছে। সুতরাং গালওয়ান, পোস্ট গালওয়ান যে ইভেন্ট আমরা দেখতে পাচ্ছি 2020 অনওয়ার্ড, জুন অনওয়ার্ডস, তারপরে কিন্তু চীন যতই হুমকি দিক কিন্তু ভারতের বাজার ধরার জন্য কিন্তু ভারতের সাথে আবার নেগোসিয়েশন করছে। সুতরাং চীনের প্রয়োজন ভারতকে, ঠিক আছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা দেখা হচ্ছে চীন সরাসরি কোনো বড় সড়ো যুদ্ধে যাবে না। চীন বারবার সীমানায় বিভিন্ন আমাদের ভারত চীন সীমানায় বিভিন্ন পকেট রয়েছে, সেখানে হুমকি দেবে, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার করবে, অর্থাৎ ভারতকে চাপে রাখার চেষ্টা করবে। পাশাপাশি ভারত ইকোনমিক ডিপ্লোমেসি প্রয়োগ করবে চীনের ওপর, অর্থাৎ ভারত নেগোসিয়েশন করবে, যে বার্গেনিং করবে, যে যদি আমরা আক্রান্ত হই তাহলে তুমি আমার বাজার নষ্ট করবে। এবং আমরা ইতিমধ্যে দেখা যাচ্ছে কোয়াডের যেহেতু সদস্য, সেহেতু আমরা শুধু একা নই, সুতরাং আমাদের সাপোর্টে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া। সুতরাং এই দেশগুলো চীনের কমন শত্রু। সুতরাং ভারত যদি কোনো বিপদে পড়ে সীমানা সংক্রান্ত সমস্যায় বা আন্তর্জাতিক ক্ষেত্রে চীনকে চাপ দেওয়ার কোনো প্রয়োজন হয়, তাহলে কিন্তু এই কোয়াডের মাধ্যমে চীনকে চাপে রাখা যাবে। একদমই। দেবাশিস বাবু আমাদের সঙ্গে থাকুন, জিরো আওয়ারে অবশ্যই আমরা আবারও ফিরবো, কিন্তু আরও একটা বিষয় মাস্টারমা নজর রাখতেই হচ্ছে। সব থেকে বড় কথা, গালওয়ান থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে চীনকে যে কড়া বার্তা ভারত দিচ্ছে তা কিন্তু বারবার স্পষ্ট হয়েছে। শুধু তাই নয়, এবং বারবার দেখা গেছে এবং আশ্চর্যজনকভাবে আগামীকালে লোকসভা নির্বাচনের রেজাল্ট এবং গোটা দেশে বিভিন্ন সমীক্ষায়, শুধু তার আগে ইতিমধ্যে জানাবো যে বিভিন্ন সমীক্ষায় যখন গেরুয়া ঝড়ের একটা ইঙ্গিত বা আভাস স্পষ্ট হচ্ছে, কিন্তু তার আগে এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল যথেষ্ট একটা স্বস্তিতে রয়েছে বিজেপি গেরুয়া শিবির। শুধু তাই নয়, অরুণাচলে বিজেপির এই জয় জয়কার একাধিক ক্ষেত্রে কিন্তু বিভিন্ন প্রশ্ন, শুধু তাই নয় অনেকটা সন্তোষজনক, কারণ ভারত সরকারের ওপরেই আস্থা রয়েছে অরুণাচল সরকারেরও। শুধু তাই নয়, ইতিমধ্যেই বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর বিরুদ্ধে যে যথেষ্ট ধাক্কাও খেলো বিভিন্ন দেশ। শুধু তাই না, অরুণাচলের রায়ের চীনের এই আগ্রাসন নীতিতে একটা বড় ধাক্কা, তার কি কি প্রভাব পড়তে পারে এবং সব দিকে আমাদের নজর থাকবে। জিরো আওয়ারে আমাদের সময়ও হচ্ছে এখন একটা বিরতিতে যাবার, বিরতির পর আমরা ফিরবো, সঙ্গে থাকুন। বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম অরুণাচল প্রদেশ, সেখানে গেরুয়া ঝড়, কিন্তু তার সঙ্গে কোথাও গিয়ে এই জয় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে চীনের কাছে। তার কারণ বেশ কিছু বিষয় নিয়ে বেশ কিছু আগ্রাসনের নীতি আমরা চীনের দেখেছি একাধিকবার। ভারতের বেশ কিছু ভূখণ্ড, এমনকি এই অরুণাচল প্রদেশ, যে অরুণাচল প্রদেশ নিয়ে আমরা আলোচনা করছি, তা চীনের অংশ বলে দাবি করেছিল। আর সেখানেই নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর চোখে চোখ রেখে কিন্তু বেজিং সরকারকে প্রশ্ন তুলেছিলেন এবং তার পাশাপাশি আগ্রাসন নীতির বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। এবার এখানে এই যে অরুণাচল প্রদেশে বারংবার গেরুয়া জয়, এবং সেই জয় থেকে কোথাও গিয়ে চীন সমঝে যাবে নাকি পাল্টা প্রতিরোধ করবে, যদি প্রতিরোধ করে তার প্রভাব কোন কোন ক্ষেত্রে পড়বে, সেই বিষয় নিয়েই কিন্তু আমরা আলোচনা করছিলাম। একদমই মাস্টারমা, এবং আমাদের সঙ্গে দেবাশিস বাবুই রয়েছেন। দেবাশিস বাবুর থেকে আরো বেশ কয়েকটা উত্তর একটু আমরা স্পষ্ট করার চেষ্টা করবো। দেবাশিস বাবু, আরো একটা বিষয় যেটা যেরকমটা মাস্টারমা বলছে, কিন্তু আরো একটা সম্প্রতি একদম হাল ফিলে যদি আমরা দেখেছি তাহলে হচ্ছে তাইওয়ান ইস্যু। আর এই তাইওয়ান প্রসঙ্গে রীতিমতো দেখা গিয়েছিল যে তাইওয়ানকে চীন নিজেদের অবিচ্ছেদ্য অঙ্গ বলে দাবি করা, সেখানে একটা আগ্রাসন, সেখানে একটা আস্ফালন, নিজেদের বেশি শক্তির আস্ফালন দেখানোর চেষ্টা করেছে। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে এক্ষেত্রেও কিন্তু চীনের পাশে নয়, চীনকে কড়া বার্তা, যদি বলি পরোক্ষে বার্তা, তাহলে কিন্তু তাইওয়ানের পাশে দাঁড়িয়েছে এই ভারত। ডেফিনেটলি দেখুন, মানে বিগত কয়েক মাসে ভারতের যদি বিদেশ নীতির গতি প্রকৃতি আমরা দেখি, তাহলে দেখবো যে প্যালেস্টাইন ইস্যুতে বোল্ড ডিসিশন নিয়েছে, ইরানের সাভার বন্দর 10 বছরের জন্য মানে বোল্ড ডিসিশন নিয়েছে। পাশাপাশি ভারত মানে এটা স্পষ্ট করেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে, আমার বিদেশ নীতি, আমি মানে ভারতের বিদেশ নীতি হবে স্বাধীন এবং এখানে স্ট্র্যাটেজিক অটোনমি থাকবে। আমরা দেখতে পেয়েছি যে পাক অকুপাইড কাশ্মীর ইস্যুতে সেটা ভারতের পক্ষে গিয়েছে ইদানিংকালে, এবং তাইওয়ান ইস্যুতে ভারত কিন্তু স্পষ্ট করেছে ভারত তাইওয়ানের পক্ষে, কারণ ভারতের বিদেশ নীতির একটা
মৌলিক প্রিন্সিপাল হচ্ছে যে যেই সমস্ত দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে বা বিপর্যস্ত তার পাশে দাঁড়ানো। ভারত সেই প্রিন্সিপালের একটা পার্ট হিসেবে তাইওয়ানের পাশে দাঁড়িয়েছে, এবং চীন যেহেতু আমাদের শত্রু, চীনের আগ্রাসনের শিকার শুধু তাইওয়ান নয়, ভারত, মঙ্গোলিয়া, এবং মানে তিবেট, এবং পাশাপাশি আমরা দেখি যে ভিয়েতনামের উপরও যে চীনের একটা যে হুমকি আমরা দেখতে পাই, যখন ভিয়েতনামের সাথে আমরা বছর দুয়েক আগে ডিফেন্স ট্রিটি করেছি, তখন এই অঞ্চলে চীনের দৌরাত্ম্য বন্ধ করার জন্য দেখা যাচ্ছে ভারত তাইওয়ানকে সমর্থন জানিয়েছে। এবং এখানে শুধু ভারত একা নয়, এবং তাইওয়ানের পাশে কিন্তু থাকার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিচ্ছে। অন্যান্য যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যারা চীন বিরোধী শক্তি তারা কিন্তু একত্রিত হচ্ছে। সুতরাং ভারত এই অবস্থানের মাধ্যমে একটা কূটনৈতিক বার্তা দিচ্ছে যে নমনীয় বিদেশনীতি থেকে সরে এসে একটা সবল বিদেশনীতি ভারত অ্যাসার্ট করছে, এবং সেখানে কিন্তু কোনো কম্প্রোমাইজের রাস্তা নেই। অর্থাৎ অনেক সময় ভারতের দুর্বলতাকে, অর্থাৎ শান্তিকামী বিদেশনীতিকে অবশ্য দুর্বলতা হিসেবে গণ্য করে অনেক শত্রু দেশ। সুতরাং ভারতে অনেকটা এখানে ডিফেন্সিভের জায়গায় অফেন্সিভ ফরেন পলিসি অ্যাপ্লাই করছে। আমার মনে হয় এটা খুব প্রয়োজন ছিল, কারণ অনেক সময় প্রশ্ন উঠছিল ভারত কি সবসময় ইমার্জিং পাওয়ার হিসেবে থাকে, কখনো কি সুপার পাওয়ার হতে পারবে না। অর্থাৎ সুপার পাওয়ার হওয়ার জন্য এই অ্যাসার্শন দরকার, অর্থাৎ সামরিক হুমকি কখনো দরকার শত্রু দেশের প্রতি। এছাড়া কিন্তু বিশ্ব রাজনীতিতে অর্থাৎ ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে সেই মানে গুরুত্ব পাওয়া যাবে না। সুতরাং ভারত আমার মনে হয় সঠিক পথে চলছে। দেবাশিস বাবু, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুধু তাই নয়, তাইওয়ানের পাশে থাকা, এর আগে আমরা দেখেছি মলদ্বীপ প্রসঙ্গে মসজিদ প্রশাসনকে সেখানেও যথেষ্ট পর্যটনে যেভাবে মুখ থুবড়ে পড়েছিল মসজিদ প্রশাসন, এবং মলদ্বীপ তাকে রীতিমতো এই যে বিষয়গুলো সামনে এসেছে, পাকিস্তানকে রীতিমতো কোণঠাসা করা, তাইওয়ানের পাশে দাঁড়ানো, অরুণাচলের এই পর জয়, এবং আগামীকালের ফলাফলের দিকেও অবশ্য আমাদের নজর থাকবে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে রীতিমতো আগামীতে মূলত কোন স্ট্র্যাটেজি নিয়ে ভারত মূলত এগোতে চাইছে? দেখো, দক্ষিণ এশিয়ার যে দেশগুলো একসময় ভারতপন্থী নীতি নিত, যে মালদ্বীপস, তারপরে হচ্ছে শ্রীলঙ্কা, এরা মানে রিসেন্ট পাস্টে আমরা দেখেছি কিছু ভারত বিরোধিতা করেছে, কিন্তু ভারত এমন ভাবে সাহায্য করেছে তাদেরকে, বিশেষ করে শ্রীলঙ্কার ইকোনমিক ক্রাইসিসের সময় শ্রীলঙ্কা সরকার বুঝতে পেরেছে ভুল। এবং ভারতের যে অপরিহার্যতা, এই দেশগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট স্টেটস, অর্থাৎ ভারত তাদের জন্মলগ্ন থেকে বিভিন্ন রকম অ্যাসিস্ট্যান্স দিয়েছে। মালদ্বীপ এমন একটা ছোট রাষ্ট্র, সে ভারত বিরোধিতা গিয়েছিল, এখন বুঝতে পেরেছে যে কে বন্ধু রাষ্ট্র। অর্থাৎ ভারতের যে মানে এইড বা অ্যাসিস্ট্যান্স দেওয়ার যে পলিসি, সেটা চীনের থেকে অনেকটা মানে অনেক ভালো, অর্থাৎ যেখানে জেনারেসিটি দেখিয়েছে ইন্ডিয়া, সেটা মালদ্বীপ রিয়েলাইজ করেছে। সুতরাং মালদ্বীপ এবং শ্রীলঙ্কা তারা ভুল বুঝতে পেরে ভারতের দিকে এসছে, ভারতের প্রশংসা করছে, অর্থাৎ কোথাও একটা ভারতের নৈতিক জয়। অর্থাৎ এখানে এই দেশগুলো বুঝতে পারবে, অন্যান্য প্রতিবেশী দেশগুলো, ভুটানও কিছু দিন ধরে ভারত বিরোধিতার কিছু কথাবার্তা বলছে, চাইনিজ ফরেন পলিসি গ্রহণ করেছে। অর্থাৎ ভুটানের 1949 থেকে ভুটানকে সার্বিক সাহায্য করেছি আমরা। সুতরাং ভুটানও কিছুদিন পরে বুঝতে পারবে, নেপালও বুঝতে পারবে। অর্থাৎ ভারতের যে অপরিহার্যতা, জিওগ্রাফিক্যাল অপরিহার্যতা, অর্থাৎ ল্যান্ডলক কান্ট্রি ভুটান, নেপাল, তারা ভারতের উপর ডিপেন্ডেন্ট, এবং সাপ্লাই চেন শ্রীলঙ্কা এবং মালদ্বীপের পুরোটা ভারতের উপর ডিপেন্ড করে। সুতরাং এই দেশগুলো বুঝতে পারে, সুতরাং এটা ভারতের বিদেশিদের একটা নৈতিক জয়। সুতরাং আমি মনে করব এই যদি আবার মানে ভারত এই কন্টিনিউটি করে, নতুন সরকার যেই আসুক রেজাল্টের উপরে বোঝা যাবে, অর্থাৎ এই কন্টিনিউশন, অর্থাৎ ফরেন পলিসি যে একটা জোরালো বিদেশ নীতি ভারত গ্রহণ করে এবং স্ট্যান্ড পয়েন্টে অটুট থাকে। দেবাশিস বাবু, এখান থেকে আরো একটা বিষয় জানতে চাইবো, চাবাহা বন্দরে চীনের এগেইনস্টে ভারতের স্ট্র্যাটেজি কি? দেবাশিস বাবু, যে বিষয়টা জানতে চাইছিলাম, চাবাহা বন্দরে এই মুহূর্তে চীনের এগেইনস্টে ভারতের স্ট্র্যাটেজি ঠিক কি, সেটা যদি একটু ক্লিয়ার করেন। চাপার পোর্টে ভারতের স্ট্র্যাটেজি খুব পরিষ্কার। অর্থাৎ একদিকে আমাদের যে জ্বালানি সংকট যে রয়েছে, জ্বালানি নিরাপত্তা, সেটা ইরানের উপর দীর্ঘদিন ধরে ডিপেন্ডেন্ট আমরা। শুধু ইরান নয়, চাপার পোর্ট দিয়ে আমরা সেন্ট্রাল এশিয়াতে ট্রেড করব, এবং সেন্ট্রাল এশিয়া বাইল্যাটারাল ট্রেড, সেন্ট্রাল এশিয়ান গুডস এবং ওখানে মানে এবং বিভিন্ন যে মিনারেলস আমরা নিয়ে আসবো চাপার পোর্ট দিয়ে ভারতে, এবং ভারত থেকে বিভিন্ন সাপ্লাই চেনের মাধ্যমে সেন্ট্রাল এশিয়া আমরা বাণিজ্য করবো। কারণ হচ্ছে সেন্ট্রাল এশিয়াতে আমরা ডিরেক্ট পৌঁছাতে পারি না, আমাদের সাথে ডিরেক্ট রোড কানেক্টিভিটি, রেল কানেক্টিভিটি বা নেভিগেশন নেই। সুতরাং এখানে ভারতের মানে দীর্ঘদিনের ইচ্ছা ছিল সেন্ট্রাল এশিয়ায় পৌঁছানো, পাশাপাশি ইরানের সাথে অবশ্যই আমাদের সক্ষতা রয়েছে, এবং আমাদের আরো উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আফগানিস্তানের সাথে ট্রেড করা, সাপ্লাই চেন বন্ধ করা। সেটা এখন একটু মুশকিল রয়েছে তালিবান আসার পরে। সুতরাং আমরা খুব সফল এই বিষয়ে, এবং এই বিষয়ে আমাদের সাথে জাপানেরও সহযোগিতা রয়েছে, জাপানও আমাদের সাথে রয়েছে, কারণ জাপানের ইন্টারেস্ট রয়েছে সেন্ট্রাল এশিয়াতে।
বেশ, দেবাশিস বাবু অনেক ধন্যবাদ জানাই। আপাততভাবে আজকের সময় ফুরিয়েছে। ধন্যবাদ জানাবো। আমাদের সঙ্গে জিরো আওয়ারে ছিলেন আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিশেষজ্ঞ দেবাশিস নন্দী। তবে এটাই হচ্ছে প্রশ্ন মাসমা, সব থেকে বড় কথা, গালওয়ান থেকে শুরু করে চীনের বিভিন্ন আগ্রাসন নীতির বিরুদ্ধে থাড়ে ছুড়ে নানাভাবে কিন্তু কড়া জবাব দিয়েছে মোদী সরকার। পড়শি দেশের চোখ রাঙানি আর নয়, অন্তত নয়াদিল্লির তরফ থেকে স্পষ্ট বার্তা, স্পষ্ট হচ্ছে ক্রমশ ভারতের বিদেশ নীতি।